আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো অবশ্যই, এবং মনোযোগ সহকারে আনন্দের সাথে মিনার একাডেমির ক্লাসগুলো তোমরা উপভোগ করছো। সামনেই তো তোমাদের আলিম পরীক্ষা। তোমাদের একটা বিষয় আছে ফিকা দ্বিতীয়, সেখানে 40 নাম্বারের ফরায়েজ একটা বিষয় আছে। এই ফরায়েজ নিয়ে অনেকেই বিভিন্নভাবে টেনশনের মধ্যে থাকে। তো আমরা আজকে ফরায়েজের মধ্যে কিভাবে করে তোমরা পরীক্ষার পাশের আনসারগুলো তুলতে পারবা সে বিষয়েই আলোচনা করবেন ইনশাআল্লাহ আজকে উদ্বোধনী ক্লাস। আশা করছি তোমরা মিনার একাডেমির সাথেই থাকবে, আমাদের নিয়মিত ক্লাসগুলো উপভোগ করবে। চলো তাহলে আর দেরি না করি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা আলোচনা করব ইলমুল ফরায়েজ নিয়ে। তোমাদের একটা রূপরেখা আমি বলে দিই প্রশ্নের। ফরায়েজের মধ্যে 2টা প্রশ্ন লিখতে হবে। 2টা প্রশ্নের মধ্যে তোমরা 15 নাম্বার করে 30 নাম্বার পাবা, এবং একটা মোনাসাহা করবা, অঙ্ক করবা, ওই মোনাসাখার মধ্যে 10 নাম্বার পাবা, 40 নাম্বার। তাহলে কেউ যদি মোনাসাখা নাও পারে, আমাদের এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ পারবে, কিন্তু কেউ যদি মোনাসাখা নাও পারে, প্রশ্ন যেগুলো আলোচনা করব এই প্রশ্নগুলো যদি মনোযোগ সহকারে শোনে, তাহলে ইনশাআল্লাহ ফরায়েজের মধ্যে পাশ করা তার জন্য কঠিন কিছু হবে না ইনশাআল্লাহ, আমি গ্যারান্টি দিলাম। আর আজকে যে প্রশ্নটা আলোচনা করব এই প্রশ্নটা অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, ধরে রাখো 99% ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। আসো, ইলমুল ফরায়েজ। ইলমুল ফরায়েজ কাকে বলে, আসহাবুল ফরায়েজ কারা, এই বিষয়ে আজকে আমরা মূলত সংক্ষেপে আলোচনা করব। আসো, ইলমুল ফরায়েজের পরিচয়। প্রথমে আমাদেরকে একটা সুন্দর উপস্থাপনা লিখতে হবে, 2 থেকে 3 লাইন। আমরা লিখতে পারি যে উপস্থাপনা: ইলমুল ফরায়েজ মুসলিম সম্পত্তি অধিকার আইনের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইলমুল ফরায়েজ যদি কেউ না জানে, অথবা ফরায়েজের জ্ঞান যদি কারো কাছে না থাকে, তাহলে সে সম্পত্তিগুলো সঠিকভাবে হকদারকে বন্টন করে দিতে পারবে না, যার কারণে সে জালেম হবে অন্যের উপর অবিচার করার কারণে। নিম্নে প্রশ্ন মোতাবেক ইলমুল ফরায়েজ কাকে বলে এবং আসহাবুল ফরায়েজ কারা, সে বিষয়ে আলোচনা করা হলো। এরকমভাবে 2 লাইনের একটা সুন্দর করে হেডিং উপস্থাপনা দিয়ে দিবি। আমাদের মেয়েরা কি করে জানো? আমাদের মেয়েরা অনেক স্টাইল করে খাতার মধ্যে। এটা ছেলেরা এটা করে না, সময়টা পায়ও না। মেয়েরা কেমন করে জানো? একটা উদাহরণ দেখাই তোমাদেরকে। এই ধরো একটা প্রশ্ন লিখতেছে যে উপস্থাপনা, এরকম লেখার পর মনে করো যে দিবে একটা এইরকম করে, এরকম 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 করে দিবে। তারপরে আবার তোমার কি বলে কালার চেঞ্জ করে আবার আরেকটা কালার নিবে, তারপরে এভাবে এভাবে দিবে, এভাবে করে দিবে। এভাবে দেওয়ার পর তারপর আবার এরকম করে দিবে, এভাবে করে এরকম এরকম, মানে সব যত আঁকা আঁকি সবগুলা এখানেই দিয়ে দিবে। আমি বারবার বলছি এই ভুলটা করবে না, কারণ আলিমের প্রশ্নগুলো নাম্বার বেশি হলেও প্রশ্নের মানটা একটু লম্বা হয়, প্রায় 7-8 পৃষ্ঠা লিখতে হয়। এজন্য এগুলা করবা না। কি করবা? শুধু জাস্ট এতটুকু উপস্থাপনা দিলাম, ব্যাস দিয়ে দিলাম। এরপরে ইচ্ছে হলে এদিক থেকে 2টা ব্যাস দিয়ে দিবে, এরপরে লেখা শুরু।
অথবা যদি সবচেয়ে বেশি ইচ্ছে হয় আমি যেটা করি, আমি বাস এরকম করে দিয়ে দিই একটা, চলে গেল, একদম সিম্পলের মধ্যে থাকবে। তাহলে আসো, ইলমুল ফারায়েজ উপস্থাপনা লিখলাম, এরপরে আবিধানিক অর্থ। আবিধানিক পরিচয় যখন দিব, আগে আমাকে আবিধানিক পরিচয় দিতে হবে, এরপরে পারিভাষিক পরিচয়টা দিতে হবে। আবিধানিক পরিচয়, ইলমুল ফারায়েজ কাকে বলে? ফরাইদুন শব্দটি ফরিদতুনের বহুবচন। তাহলে ফরাইদ, ফরাইদ এটা হচ্ছে ফরিদতুনের বহুবচন। এর মূল মাদ্দা কি? মূল মাদ্দা হচ্ছে ফা র দত। তাহলে ফরিদতুন এর মূল মাদ্দা হচ্ছে কি? ফরাইজের মূল মাদ্দা ফা র দত, এখান থেকে নির্গত। এর আবিধানিক অর্থ হলো নির্ধারণ করা, নির্ধারিত অংশ। নির্ধারণ করা বা নির্ধারিত অংশ, বাস এনাফ, এই দুইটা দিবা। তাহলে আমরা কি বললাম? আবিধানিক অর্থ, ফরাইদ শব্দটি ফারিদাতুনের বহুবচন। ফরাইদ শব্দটি ফারিদাতুনের বহুবচন, এটি ফারদুন মূল ধাতু থেকে নির্গত। এর আবিধানিক অর্থ হচ্ছে নির্ধারণ করা, নির্ধারিত অংশ। এবার আসো পারিভাষিক সংজ্ঞা। পারিভাষিক সংজ্ঞার মধ্যে ফরায়েজ কাকে বলা হয়? আমি আগে তোমাদেরকে বলি ফরায়েজ কাকে বলা হয়। কোরআন সুন্নাহ মোতাবেক সম্পত্তি বন্টন নীতিকেই ফরায়েজ বলে। এটা আমার ভাষায় একদম সিম্পলভাবে বললাম। কোরআন সুন্নাহ মোতাবেক সম্পত্তি ভাগ বাটোয়ারার নিয়মকেই কি বলা হয়? ইলমুল ফরায়েজ বলা হয়। এখন আসো আমরা বইয়ের ভাষায় যাই একটু। পরিভাষায় ইলমুল ফরায়েজ ফিকা ও হিসাব শাস্ত্রের ওই সব নিয়ম কানুন জানার নাম। নিয়ম কানুন, দেখো নিয়ম কানুন, তাহলে জায়গা যে আমি ভাগ করব, কিভাবে ভাগ করব? বাবাকে কতটুক দিব, ভাইকে কতটুক দিব, ছেলেকে কতটুক দিব, সন্তান না থাকলে স্ত্রীকে কিভাবে দিব, সন্তান থাকলে স্ত্রীকে কিভাবে দিব, সন্তান না থাকলে পিতাকে কেমনে দিব, সন্তান থাকলে পিতাকে কেমনে দিব, কারা আসাবে ফরায়েজ হবে, কারা আসাবা হবে, কারা সম্পত্তি থেকে বঞ্চিত হবে, এই সকল নিয়ম কানুন জানার নাম কি? এই তো তুমি বলছো মাশাআল্লাহ, ইলমুল ফরায়েজ। দেখো ইলমুল ফরায়েজ ফিকা ও হিসাব শাস্ত্রের ওই সব নিয়ম কানুন জানার নাম, যার দ্বারা মৃত ব্যক্তির, এই পয়েন্টটা মনে রাখবা, কার? মৃত ব্যক্তির। অর্থাৎ আমার সম্পত্তি তুমি ভাগ করবা, তাহলে আমাকে মরে যেতে হবে। আমি মরে গেলে আমার যে সম্পত্তি, আমার অংশটা আছে, এটা কিভাবে ভাগ করবা? ওই মৃত ব্যক্তির রেখে যাওয়া পরিত্যক্ত, পরিত্যক্ত মানে যেটা আমি রেখে গেলাম, আমি মরে গেলাম, আমি 5 গন্ডা জায়গা রেখে গেলাম, ওই মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি তার উত্তরাধিকার, তার উত্তরাধিকারী মানে তার বংশের যারা আছে, তার দাদা থাকতে পারে, বাবা থাকতে পারে, ছেলে থাকতে পারে, স্ত্রী থাকতে পারে, কন্যা থাকতে পারে, এদেরকে সঠিকভাবে তাদের মধ্যে বন্টন করার পদ্ধতি সম্পর্কে অবগত হওয়া যায়, তাকে ইলমুল ফরায়েজ বলে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখন বলো তো ইলমুল ফরায়েজ কাকে বলে? ইলমুল ফরায়েজ বলা হয় যে ফিকা এবং হিসাব শাস্ত্রের, অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করার পদ্ধতি সম্পর্কে যেই জ্ঞান আমাদেরকে জানান দেয়, ওই জ্ঞানের নাম হলো ইলমুল ফরায়েজ। এবার আসো ফরায়েজের আলোচ্য বিষয়। ফরায়েজের আলোচ্য বিষয়, একটা হলো আলোচ্য বিষয় আর একটা হলো উদ্দেশ্য। একটা আলোচ্য বিষয় আর একটা উদ্দেশ্য। প্রত্যেকটা জিনিসের একটা আলোচ্য বিষয় থাকবে, যে বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হবে, আর একটা উদ্দেশ্য থাকবে। আমি যে এই পড়ালেখাটা করছি বা এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করছি, এটার উদ্দেশ্য কি? কোন বেনিফিটে আমি তোমাকে এখানে এই ক্লাসটা করাচ্ছি? আমাদের উদ্দেশ্য কি? মিনার একাডেমির উদ্দেশ্য হচ্ছে তোমরা আলিম পরীক্ষার্থী ব্যাচ যেন ভালো একটা সুন্দর মার্ভেলাস রেজাল্ট করে মা বাবার চেহারা উজ্জ্বল করতে পারো। তোমরাও যেন একদিন আমাদের মতো এই জায়গায় এসে দাঁড়িয়ে তোমাদের ছোট ভাইদেরকে কিছু বলতে পারো। সমাজের মধ্যে যেন নাম করে একজন ডাক্তার, আলেম, মুফাসসির, মুহাদ্দিস, ইঞ্জিনিয়ার হতে পারো। সেজন্যই মিনার একাডেমির এই উদ্দেশ্য নিয়ে এই আয়োজন। ঠিক তেমনি ইলমুল ফরায়েজের মধ্যেও কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেই বিষয়গুলো কি? চলো আমরা একটু দেখে নিই। ইলমুল ফরায়েজের আলোচ্য বিষয়গুলো কি এখানে একটু করে দেখো, আমরা দেখাচ্ছি।
ইলমুল ফরায়েজের আলোচ্য বিষয়। ইলমুল ফরায়েজের আলোচ্য বিষয় কি? এখানে আমরা ভাগ করলাম 3 জায়গায়। ইলমুল ফরায়েজের আলোচ্য বিষয় 3 জায়গায়। কয় জায়গায় ভাগ করলাম? 3 জায়গায় ভাগ করলাম। দেখো তোমরা, তাহলে এই যে আমরা 3 জায়গায় ভাগ করলাম। 1 নাম্বার হলো ইলমুল ফরায়েজ। আমরা পড়েছি যে ইলমুল ফরায়েজ কি জানার নাম? মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার উত্তরাধিকারীদেরকে বন্টন করে দেওয়ার নীতিমালা জানার নাম হলো ইলমুল ফরায়েজ। তাহলে দেখো, মৃত ব্যক্তির রেখে যাওয়া পরিত্যক্ত সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করে দেওয়ার নামই হলো যেই নীতি, সেই নীতির নাম হলো ইলমুল ফরায়েজ। তাহলে 1 নম্বরে মৃত ব্যক্তি। 1 নম্বরে কি? মৃত ব্যক্তি। ইলমুল ফরায়েজের আলোচ্য বিষয় 1 নম্বরে মৃত ব্যক্তি। মরে যেতে হবে, সম্পত্তি ভাগ করার জন্য মরে যেতে হবে। 2 নাম্বার, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি, আমি মরে গেছি কিন্তু আমার সম্পত্তি নাই, তাইলে কিভাবে ভাগ করবা? ভাগ করা যাবে না। এই তো বুঝতে পারছে, হাসি দিচ্ছে। ভাগ করা যাবে না কেন? কারণ আমার তো সম্পত্তি নেই। তাহলে 1 নম্বরে মৃত ব্যক্তি হতে হবে, আমি মরে গেলাম, আমার সম্পত্তিগুলো রেখে গেলাম। আর 3 নম্বরে হলো আমার উত্তরাধিকারী থাকতে হবে, আমার বংশ থাকতে হবে। মনে করো যে আমি মরে গেলাম, আমার সম্পত্তিও আছে 10খানি, 10 বিঘা 30 বিঘা জায়গা আছে মনে করো, কিন্তু আমি বিয়ে করলাম না, আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই, বা এমনও হতে পারে আমার বাপও মরে গেছে, আমার ভাইও একজনও নাই, আমার বোনও নাই। তাহলে এখন আমার এই সম্পত্তি খাবে কে? আমাদের দেশে একটা কথা আছে যে লিল্লা বুড়ে দান করে দাও, এতিমখানায় দান করে দাও, না? রাইট, ঠিক আছে। তাহলে এখন দেখো যে আলোচ্য বিষয় হলো 3টা। ইলমুল ফরায়েজের আলোচ্য বিষয় 3টা। 1 নাম্বার মৃত ব্যক্তি, 2 নাম্বার মৃত ব্যক্তির সম্পত্তি, আর 3 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির উত্তরাধিকার। এই 3টা বিষয় হলো ইলমুল ফরায়েজের আলোচ্য বিষয়। আর এই 3টা বিষয় মিলেই সংজ্ঞাটা হয়ে যায়। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে সঠিকভাবে বন্টন করে দেওয়া নীতিমালা জানার নাম ইলমুল ফরায়েজ। এটা লিখে দিলেও নাম্বার দিবে তোমাকে। কি বলছি? মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি তার উত্তরাধিকারীদের মাঝে সঠিকভাবে বন্টন করে দেওয়ার নীতিমালা জানার নাম ইলমুল ফরায়েজ। তাহলে এবার আসো, এই ইলমুল ফরায়েজের উদ্দেশ্য কি? ইলমুল ফরায়েজের উদ্দেশ্য হলো 1 নাম্বার, শরীয়ত সম্মত পন্থায় ওয়ারিসদেরকে তাদের প্রাপ্যাংশ বুঝিয়ে দেওয়া। যে যতটুকু পাবে সম্পত্তি, ততটুকু সম্পত্তি শরীয়ত সম্মতভাবে, শরীয়ত বিরোধীভাবে নয়, শরীয়ত সম্মতভাবে যার যতটুকু হক তার কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া, তাকে বুঝিয়ে দেওয়া। 2 নাম্বার, হকদারদের ন্যায্য হক প্রাপ্তির নিশ্চয়তা বিধান করা। মনে করো যে আমার বাবা মারা গেল, আমি আছি, তাহলে আমি কতটুকু সম্পদ পাবো? আমার দাদারা, আমার চাচারা যেন আমার উপর জুলুম করতে না পারে, সেটার নিশ্চয়তা বিধান করে ইলমুল ফরায়েজ। যে আমার প্রাপ্য ন্যায্য হক আমাকে দিয়ে দিবে, আমার প্রাপ্য ন্যায্য হক আমাকে দিয়ে দিবে, এই নিশ্চয়তা বিধান করে কে? ইলমুল ফরায়েজ। 3 নাম্বার, মিরাজ সংক্রান্ত বিপর্যয়ের হাত থেকে সমাজকে রক্ষা করা। আর 4 নাম্বার, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ করা। যারা এই কাজটা করবে, যার যার অংশ তাকে তাকে বুঝিয়ে দিবে, এই কাজটা করেছে, তারা সমাজকে বিপর্যয় থেকে রক্ষা করেছে, ভাই বোনের সম্পর্ক নষ্ট হওয়ার থেকে রক্ষা করেছে, সেজন্য তারা ইহকালীন কল্যাণ লাভ করবে। ভাই বোন সবাই মিলেমিশে থাকবে। তারা বলবে যে অমুক হুজুর আমাদের ফরায়েজ করে দিয়েছে, জায়গা সম্পত্তির ভাগ বাটোয়ারা করে দিয়েছে, সেজন্য আমাদের মধ্যে এখনো মিল মহব্বত আছে, আলহামদুলিল্লাহ। এই জায়গা সম্পত্তির কারণে এখন অনেক ফ্যামিলি দেখা যায় ভাই বোনে মাতবুল বন্ধ, সম্পর্ক নাই। মারা গেলে বলে যে আর বেয়রে আমার চেহারাও আমার ভাইকে দেখাবা না। আমি একটা আঞ্চলিক ভাষা বলছি আর কি, চট্টগ্রামের যারা আছো তাদের জন্য বলতে চাইছিলাম, আবার এটা সবার জন্য, সেজন্য আমি এটা উইথড্র করলাম। এরপরে দেখো, তাহলে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি। আর 5 নাম্বার যেটা, সেটা হলো
সর্বোপরি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। তাহলে শরীয়ত সম্মত পন্থায় কোরআন সুন্নাহ মোতাবেক নির্দিষ্ট যে হকগুলা আছে, যার যার হক তাকে তাকে বুঝিয়ে দেওয়া, এটা যারা করে তারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করে। তাহলে আমরা এখানে আলোচ্য বিষয় পেয়েছি 3টা, আর উদ্দেশ্য পেয়েছি হলো কয়টা? 5টা। তাহলে এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। এখন দেখো, আলোচ্য বিষয় 3টা আর উদ্দেশ্য 5টা। আর এই প্রশ্নটা ইনশাআল্লাহ আমি 99% তোমাদের জন্য কমন দিলাম আলিম পরীক্ষায়। প্রশ্নটা হতে পারে ইলমুল ফরায়েজ কাকে বলে, ইলমুল ফরায়েজের উদ্দেশ্য, আলোচ্য বিষয় কি, তার সাথে আরেকটা কোনো অংশ জুস থাকতে পারে যে আপনার আসহাবে ফরায়েজ কারা। আসহাবে ফরায়েজ হলো তারা যাদের জন্য আল্লাহর কিতাবের মধ্যে নির্দিষ্ট অংশ রয়েছে। তাহলে আমরা এখন জানলাম যে ইলমুল ফরায়েজের আবিধানিক অর্থ, ফরায়েজ শব্দটি ফারিদাতুনের বহুবচন, এটি ফরদুন মূল শব্দ থেকে নির্গত। এর আবিধানিক অর্থ হলো নির্ধারণ করা, নির্ধারিত অংশ। পারিভাষিক সংজ্ঞা ইলমুল ফরায়েজ কাকে বলে? ইলমুল ফরায়েজ বলা হয় ফিকহ এবং হিসাব শাস্ত্রের ওই সকল নীতিমালা জানার নাম যার দ্বারা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি তার উত্তরাধিকারীদেরকে সুন্দরভাবে সঠিকভাবে বন্টন করার নিয়ম জানা যায়, তাকে ইলমুল ফরায়েজ বলে। ইলমুল ফরায়েজের উদ্দেশ্য, আলোচ্য বিষয় 3টি: মৃত ব্যক্তি, পরিত্যক্ত সম্পত্তি, উত্তরাধিকারী। ইলমুল ফরায়েজের উদ্দেশ্য 5টি: শরীয়ত সম্মত পন্থায় ওয়ারিসদেরকে তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া, হকদারদের ন্যায্য হক প্রাপ্তির নিশ্চয়তা বিধান করা, মিরাস সংক্রান্ত বিপর্যয়ের হাত থেকে সমাজকে রক্ষা করা। আর 4 নম্বর ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি লাভ করা। 5 নম্বর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এরপরে আসো আমরা শুধুমাত্র 1 মিনিটে বলবো যে আসহাবুল ফরায়েজ কারা। এখন আমরা দেখতে পাবো আসহাবুল ফরায়েজ কারা, একটু করে আমরা দেখি। এখন আমাদের আরেকটা আছে ইলমুল ফরায়েজের হুকুম। ইলমুল ফরায়েজের হুকুম কি সেটা একটু আমরা দেখি। তাহলে দেখো ইলমুল ফরায়েজের হুকুম। ইলমুল ফরায়েজের হুকুম কি, অর্থাৎ ইলমুল ফরায়েজ শিক্ষা করা কি? ইলমুল ফরায়েজ ইসলামী শরীয়তের অতীব গুরুত্বপূর্ণ শাস্ত্র। এই হিসেবে ফরায়েজে শাস্ত্র অধ্যয়ন করা মুসলমানদের উপর ফরজে কিফায়া। দেখো, ফরজে কিফায়া এবং ফরজে আইনের মধ্যে পার্থক্য আছে। ফরজে আইন মানি সবাই কি করতে হবে, আর ফরজে কিফায়া মানি সমাজের কিছু মানুষ করলে হয়ে যাবে। ফরজে কিফায়া দেখো, সমাজের কিছু ব্যক্তি করবে ফরজে কিফায়া, আর ফরজে আইন সবাইকেই করতে হবে। এখন সমাজের কিছু ব্যক্তি এই ইলমুল ফরায়েজের জ্ঞান অর্জন করবে। তারা কারা? তারা হলো আলেমরা। তারা কারা? তারা আলেমরা, আমরা তোমরা যারা মাদ্রাসায় পড়ি, আলেমরা। এখন এরা এই জ্ঞান অর্জন করে আলেমরা সুষম বন্টন নীতি মানুষকে করে দিবে। আল্লাহ তাআলা মিরাসে আইনের বিস্তারিত বিবরণ পেশ করে বলেন ওসিয়াতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হালিম। এভাবে করে এখানে আছে যে সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যে এটা কোরআন শরীফের আয়াত দ্বারা সাবিত আছে যে ওসিয়াতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত। আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, ইলমে ফরায়েজ শিক্ষা করা আল্লাহর নির্দেশ। তাহলে এটা ফরজে কিফায়া, এটা নির্দিষ্ট কিছু মানুষ শিখবে, আলেমরা, তারা সুন্দরভাবে বন্টন করে সমাজের মধ্য থেকে অন্যায়, হানাহানি, রাহাজানি, হিংসা, বিদ্বেষ তারা দূর করে দিবে। এখন আসেন আসহাবে ফরায়েজ কারা। আসহাবে ফরায়েজ হচ্ছে আল্লাহর কিতাবে তথা কোরআন শরীফে যে ব্যক্তিদের জন্য নির্ধারিত অংশ রয়েছে তাদেরকে আসহাবুল ফরায়েজ বলা হয়। এখন এই আসহাবুল ফরায়েজ সম্পর্কে আমরা আগামী ক্লাস করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, মিনার একাডেমির সাথে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।